আমাদের যে প্যারাড হলো 18 বছর পর শেখ হাসিনার সময় পুরোটা এবং অন্তর্বর্তী সরকারের সময় এটা হয়নি। আমি এই দেশের আবার নাগরিক হয়ে উঠলাম। এর আগে খানিকটা আমরা কেউ কেউ বলেন যে আমরা প্রজা ছিলাম, আমার কাছে মনে হচ্ছে টু সাম এক্সটেন্ট আমরা অনেকে কৃতদাসের মতো ছিলাম। আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তারেক রহমান কিন্তু সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিন্তু পুরো বাংলাদেশের রাষ্ট্রপতি। মানে ব্যাপারটা এইরকম, ধরুন কোনো একজন এমপিকে যখন রাষ্ট্রপতি নির্বাচিত করে তার এমপি পদ খারিজ হয়ে যায়, মানে উনি দলের মানুষ হতে পারেন না। একটা প্রধানমন্ত্রী কিন্তু দলের মানুষ। তো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি, তাকে প্রধানমন্ত্রী স্বাগত জানাবেন, এটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট এখানে ব্যক্তির চাইতে জরুরি কথা তিনি যে সাংবিধানিক অবস্থানটাতে আছেন সেখানে তার যা যা প্রাপ্য, সেই প্রাপ্যটা তাকে, তিনি যতদিন আছেন তাকে সেই প্রাপ্যটা আসলে দিতে হবে। আর আমাদের যে প্যারাড হলো 18 বছর পর শেখ হাসিনার সময় পুরোটা এবং অন্তর্বর্তী সরকারের সময় এটা হয়নি। মানে আমি একটু স্মৃতিচারণ করি, মানে এতে আমাদের কি ক্ষতি করা হলো। আমরা ছোটবেলায় বসে থাকতাম এই ধরনের একটা 26শে মার্চ এই ধরনের প্যারেড হবে সেটা দেখা যায় যখন স্কুলে পড়ি, তখন বিটিভিতে দেখতাম আমরা। পরেও এটা দেখার প্রতি একটা আগ্রহ ছিল। মানে এটার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে একটা রাষ্ট্রের সামরিক বাহিনীর শক্তিমত্তা কি আছে তার কিছু অংশ প্রদর্শন। আমরা তো সব শক্তি সব দেখিয়ে ফেলি না, কিছু অংশ প্রদর্শন। কিন্তু আমার মনে আছে একজন কিশোর বয়সে আমি যখন এটা দেখতাম, ব্যান্ড হচ্ছে, তার সাথে মিলিটারিরা যাচ্ছেন, কিছু ইকুইপমেন্ট যাচ্ছে, এয়ারফোর্সের ফাইটার উঠছে, এগুলো এক ধরনের দেশাত্মবোধ, এক ধরনের দেশপ্রেমকে উস্কে দেয়। আমি আজ ইনফ্যাক্ট প্যারেড স্কোয়ারে ছিলাম, এই প্রথম আমি সামনাসামনি বসে দেখলাম, আমি আমার ওই সময়টায় ফিরে গেলাম। তো এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, এটাকে গুরুত্বপূর্ণ এই সেন্সে বলছি যে এটা টিভিতে যখন টেলিকাস্টেড হয় আমাদের শিশু কিশোর তরুণদের মনে অসাধারণ রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি তার যে প্রেম সেটাকে উস্কে দেয়। কিন্তু এটা বন্ধ করে দেওয়া যায়, যদি বলে উল্টো, যে সম্ভবত এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে যে যাতে আমরা এই দেশের সাথে এনগেজড ফিল না করি। একটা কথা খুব ইম্পর্টেন্ট, একটা স্বৈরাচারী শাসক সবসময় চায় জনগণ দেশের পার্টে এটা না মনে করুক। মানে আমি খেয়াল করেছি 5 তারিখের পর থেকে আমাদের প্রায় প্রত্যেকের এই ফিলিংটা এসছে যে আমি এই দেশের আবার নাগরিক হয়ে উঠলাম। এর আগে খানিকটা আমরা কেউ কেউ বলেন যে আমরা প্রজা ছিলাম, আমার কাছে মনে হচ্ছে টু সাম এক্সটেন্ট আমরা অনেকে কৃতদাসের মতো ছিলাম। সো ওই সরকারগুলো চাইতো যে জনগণ রাষ্ট্রের সাথে তার এনগেজমেন্ট যত কম হয় তত ভালো, সে কারণে সম্ভবত বন্ধ করে রেখেছিলেন। সো আমাদের সরকার এটা শুরু করলো এবং আমি মনে করি এটা কন্টিনিউ করবে, কারণ আমি শুরুতেই বলেছি এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে। শুধুমাত্র আমাদের কি শক্তি আছে, আমরা তো আসলে আমরা সামরিক বাহিনী তৈরি করি কেন? আমরা সামরিক বাহিনী তৈরি করি আমরা এটাকে ডেটারেন্ট হিসাবে ইউজ করার জন্য, আমার কোনো না কোনো শত্রু দেশ আমার সাথে যাতে, বা কোনো দেশ আমার সাথে যাতে শত্রুতা না করে। সেটা যেমন দেখাতে চাই, আমি আমার তরুণদের কাছে দেশাত্মবোধ উস্কে দিতে চাই, কারণ এটা যদি উস্কে যায়, মানুষ যদি দেশকে ভালোবাসে অন্তত, তখন দেখা যাবে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক কিছু, এবং তরুণরাও ভাববে দেশকে নিয়ে। এবং এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে আমরা দেখলাম যে প্রাপ্য সম্মানটুকু আসলে দিতে জানতে হয়, এটা আসলে অনেকেই জানে না, এই প্রজন্মের অনেক তরুণী জানে না। যাই হোক, এখন আমি মূল আলোচনায় ফিরে আসতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা। কিছুদিন আগেই, মনে হয় 2-3 দিন আগে রিভি সাহেব বলেছিলেন যে মত প্রকাশের কারণে কাউকে আর গুম হতে হবে না। আসলে এই বিষয়টা আসলে কতটুকু সত্য হবে আগামী দিনের জন্য? একটা কথা মনে রাখতে হবে যে মানুষ কেন মত প্রকাশের জন্য গুম হয়েছিল। শুধু গুম না, বহু মানুষকে জাস্ট ভিন্ন রাজনৈতিক মতাদর্শের জন্য গুম করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কেন আসলে এটা করা হয়েছে? আপনি খেয়াল করবেন, আমরা যদি আবার প্রিভিয়াস সরকারের সময় যাই, কোন সরকার যদি জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চায় তখন সে ভীত হয়, সে তখন মানুষের কথা গ্রহণ করতে পারে না, সে তখন তার মানুষের বক্তব্য নিতে পারে না, সে শুনতে চায় না, সে ভয় পায়। সে ভয় পায় হচ্ছে তার সমালোচনা যখন চলে, তার এই মতামত, সে সারাক্ষণ ভয় পায় এই মতামতের সাথে সাথে মানুষজন কি একত্র হয়ে রাস্তায় নেমে গেল, তারকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে ফেললো। কেউ একটা রাজনৈতিক মতাদর্শ আছে, সেটার জন্য সে ভয় পেতে থাকে ক্রমাগত। কিন্তু একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আমাদের সরকার, আমরা জনগণের
বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, দায়িত্বে এসেছি, আমরা রায়দার এইভাবে বলবো, প্রধানমন্ত্রী এইভাবে বলা পছন্দ করেন। সেই দায়িত্বে আমরা 2/3 বেশি আসনে জিতেছি, ভোটের পার্সেন্টেজ অর্ধেকের বেশি আমরা পপুলার ভোট পেয়েছি। আমাদের বিএনপি যারা স্বতন্ত্র জিতেছেন তাদের ভোট যোগ করলে এটা 60%-এর মতো হয়ে যায়। সুতরাং যে সরকারটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে সে আসলে ভীত হয় না। সুতরাং সমালোচনা, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যথেষ্ট খোলামেলা, যথেষ্ট কঠোর সমালোচনা এবং মাঝে মাঝে কিছু কিছু সমালোচনা সীমা ছাড়ায় বলেও আমাদের কারো কারো মনে হতে পারে, বাট স্টিল এটাকে যথেষ্ট স্পেস দেওয়া হচ্ছে। এটাকে আমি মানে সরকারের দিক থেকে কোনো অনুগ্রহ বলছি না, এটা গণতান্ত্রিক অধিকার। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাসকারী প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার হচ্ছে আমি যিনি দায়িত্বে আছেন, যিনি ক্ষমতায় আছেন তাকে জবাবদিহি করব, তার সমালোচনা করব। তবে একটা এক্সপেকটেশন হয়তো থাকে আমাদের সবার, সমালোচনার সময় আমরা যেন বস্তুনিষ্ঠ থাকি, যে অভিযোগ আমরা কেউ কাউকে করছি সেটা যাতে ডিস্টর্ট না করি। আমাদের কোনো কোনো মন্ত্রীর কিছু কিছু বক্তব্যের খুব ক্ষুদ্র একটা অংশ এনে এমনভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে, আমি একেবারে ডাহা মিথ্যের কথা বলছি না, একটা অংশ পিক করা হচ্ছে, পিক অ্যান্ড চুজ করার মতো, চেরি পিকিং এর মতো। এটার মাধ্যমে যাতে মানুষের কাছে আমরা মিসকমিউনিকেট না করি, এইটুকু আমাদের এক ধরনের এক্সপেকটেশন থাকে। এই যে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে তো আসলে ভোট দেবার অধিকারটাও পড়ে, কিন্তু যখন আমরা দেখি যে প্রত্যেকটা নির্বাচনের সময় যখন দেখি যে ভোট দেওয়ার পর সংখ্যালঘুদের উপরে বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে এই নির্যাতনটা হয়, আসলে এটি আসলে কোনো সময় বন্ধ হয় না, কিংবা সরকার কোনো ব্যবস্থা নিলেও পরবর্তীতে এটা আসলে কি হলো এটা আমরা কেউ জানতে পারি না বা জানাতেও পারি না আমাদের দর্শকদেরকে। এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটি আসলে কেন এত বাধা, এটা এত প্রতিবন্ধকতা কেন? আচ্ছা, আমি এবারকার কথা যদি বলি, আমি আগের কথা জানি না, এবারকার নির্বাচনের পর কোন সংখ্যালঘু অথবা যারা নির্বাচনে পরাজিত হয়েছেন, জামায়াতে ইসলামী এবং তাদের জোট, আপনি তো মিডিয়ায় কাজ করেন, আপনার কি চোখে পড়েছে এরকম কোথাও যে ম্যাসিভ স্কেলে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কোথায় সেটা সরিয়ে রাখে, ম্যাসিভ স্কেল সিস্টেম্যাটিকলি যে বিরোধী দল কারো উপরে প্রচন্ড আক্রমণ হয়েছে বা সংখ্যালঘু সম্প্রদায়ের কারো উপরে? আমার অন্তত চোখে পড়েনি। চোখ পড়লে কিন্তু আমরা জানতে চাই, আমরা আমি প্রায় বলি যে একটা গণতান্ত্রিক সরকার ডিনাই করে না কোনো কিছু যদি হয়ে থাকে, আমরা কগনিজেন্স নিতে চাই, কারণ প্রবলেমের স্বীকৃতি দিয়ে সমাধান করাই আমার লক্ষ্য। কারণ আমি আবারও মানুষের সামনে ম্যান্ডেটের জন্য দাঁড়াতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবারকার নির্বাচনের পর মানে সাধারণত যেটা হয়, পরাজিত হন যারা, তাদের উপরে নানান রকম চাপ শুরু হয়। কোনো কিছু কোথাও ঘটেছে আমার অন্তত জানা মতে নেই। তারপরও যদি থেকে থাকে, আমাদের যদি গোচরে আসে, আমরা প্রস্তুত আছি সেগুলো নিয়ে কাজ করতে। জি, এবং একরকম যেটা দেখা যায় যে এক আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারের পতন হলো এবং তারপরে মানুষ আমরা আশা করেছিলাম যে হয়তো অনেক অবস্থার উন্নতি হবে, কিন্তু আসলে সেই অবস্থার উন্নতিটা হয়নি। কেন হলো না, আপনি কি মনে করেন? আসলে মাঝের একটা সময় নিয়ে আমি আসলে বলতে চাই না এখন, ওইটা নিয়ে একসময় আমরা প্রচুর কথা বলেছি। 1.5 বছর সময় তো ছিল একটা অন্তর্বর্তী সরকারের। সো অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যা যা এক্সপেকটেশন ছিল তারা অনেক ক্ষেত্রে সেটা ফুলফিল করতে পারেনি। তবে এটাও সত্য কথা, একটা পুরোপুরি ধ্বংস করে ফেলা একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদের জন্য অনেক কিছু করা সহজও ছিল না। আমি আবারও বলছি, তারপরও তারা আরো বেটার করতে পারতেন। এখন আমাদের সরকারের মাত্র 1 মাসের একটু সামান্য বেশি সময় পার হলো, আমার মনে হয় আমরা কিছুটা সময় এক্সপেক্ট করতে পারি। তারপর আমরা যা শুরু করেছি, বিশেষ করে আমি আপনাকে যদি এভাবে বলি, একটা কথা ফেসবুকে অনেকে লিখছেন যে আঙ্গুলে বা নখে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ করা। ইনফ্যাক্ট আমার নখের কালির দাগ এখনো আছে, সো অনেকেরই আছে। আমাদের খুব গুরুত্বপূর্ণ কতগুলো যে প্রতিশ্রুতি ছিল, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের খাল খনন কর্মসূচি, ফার্মার্স কার্ডের কাজও শুরু হয়ে গেছে, এরকম কতগুলো আমাদের যে ধর্মগুরু যারা আছেন বিভিন্ন ধর্মের, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, সবাইকে ভাতা দেয়া, পাইলটিং বা প্রাথমিক কাজ কিন্তু আমরা শুরু করে ফেলেছি। এর বাইরে যেটা হয়, বাংলাদেশের মতো একটা দেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু মিসম্যানেজমেন্ট হতে পারে, সেটা ইম্পসিবল, অনেক বড় দেশ। এবং আবারও বলছি যে আমরা একটা লেগাসি কন্টিনিউ করছে, যেটা কিছু ঝড়ঝাপটা আসবে। তার চাইতেও জরুরি কথা, আমরা সবাই এটা অ্যাওয়্যার আছে, আমাদের একটা দুর্ভাগ্য বলবো, মধ্যপ্রাচ্যে একটা ডিজাস্টারাস যুদ্ধ শুরু হয়েছে। আমরা আশা করি এটা খুব লম্বা হবে না, কিন্তু এর মধ্যেই জ্বালানি সংক্রান্ত যে জটিলতা হয়েছে সেটা নিয়ে আমরা যে ধরনের সমস্যা দেখতে পাচ্ছি,
এটা আসলে ঠিক সরকারের দায় না, এটা একটা বৈশ্বিক চাপ যেটা সাফার আসলে যে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু কথা বলতে চাই, রিজভী সাহেব যেরকম বলেছিলেন যে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গুম হতে হবে না, সেরকম কিন্তু ডক্টর ইউনূস বলেছিলেন যে আপনারা আমার মন খুলে সমালোচনা করুন। তো সেই রকম সমালোচনা করেই কিন্তু আমাদের একজন সহকর্মী সাংবাদিক ভাই কিন্তু জেলে চলে গিয়েছিলেন, সম্প্রতি উনি মুক্তিও পেয়েছেন। এই যে এই ঘটনাটা ঘটলো এবং এরকম অসংখ্য আরো ঘটনা আছে, যার কারণে হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা শঙ্কিত যে আমাদের আসলে কি হবে, আমরা ভবিষ্যতে আসলে কতটুকু কাজ করতে পারবো, কতটুকু বলতে পারবো, কতটুকু লিখতে পারবো বা কতটুকু দেখাতে পারবো জনগণকে। এই জায়গা থেকে আপনি কি মনে করেন যে অবস্থার উন্নতি হবে সামনে? হবে, আমি গ্যারান্টি দিচ্ছি কয়েকটা কারণে। একটা গণতান্ত্রিক সরকারের সময়ে মত প্রকাশকে আমি আবারও বলছি, আমি কি ভয় পাই বা আমাদের সরকার কি আসলে খুব ভীত হই যে আমার খুব বড় বিপদ হবে? আমি সমালোচনা রাদার গ্রহণ করতে চাই। কেন? আমরা প্রায় ফোর্থ স্টেট বলি মানে সংবাদ মাধ্যমকে। কারণ কি? কারণ হচ্ছে একটা, আমি রিপিট করছি কথাটা, আমরা এবার একটা নির্বাচনের মাধ্যমে ভূমিধ্বস বিজয় অর্জন করেছি, দায়িত্বে এসেছি। এটা সরকার, একটা গণতান্ত্রিক দল চাইবে সে আবারও নির্বাচিত হতে। তো তার মানে কি আমি আবারও জনগণের ম্যান্ডেট চাইতে চাইবো? নিশ্চয়ই। তো আমার চাওয়া থাকবে রাদার আমি কোথায় কোথায় কি কি ভুল করছি সেটা বরং সংবাদ মাধ্যম আমার সামনে নিয়ে আসুক। সংবাদ মাধ্যম সমালোচনা করলে মেজাজ খারাপ হয় আসলে একজন স্বৈরাচারী শাসকের। আমরা তো একটা গণতান্ত্রিক সরকার যেটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে এবং আমরা আবার নির্বাচিত হয়ে দায়িত্বে আসতে চাই। সে কারণে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি আবার এটা বলছি না কোথাও দু একটা ভুল ভ্রান্তি আমাদের হবে না। একটা সরকার মানুষের মতোই তার ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ থাকে, কিন্তু আমরা এটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা যায় আমরা সেই চেষ্টা সর্বোচ্চভাবে করব। বাংলাদেশে এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি খুবই মিডিয়া ফ্রেন্ডলি মানুষ। আপনাদের হয়তো মনে আছে 5 আগস্টের পরপরই উনি এটার বার্তা দিয়েছেন, তাকে নিয়ে খুবই ব্যঙ্গাত্মক কার্টুন একজন এঁকেছিলেন, তিনি সেটা নিজের ফেসবুকে শেয়ার করেছেন। এটা শুধু জাস্ট দেখানোর ব্যাপার না, ওনার মধ্যে আসলে এই জিনিসটা সত্যিই বাস করে। সো আমরা আশা করি, বিশ্বাস করি আমরা একটা ভালো মিডিয়ার জন্য একেবারে মুক্ত গণমাধ্যম পাবো। তবে ওই সেই পুরনো কথা যে মিডিয়াকেও তাদের জায়গা থেকে যতটা সম্ভব দায়িত্বশীল থাকা, সেটা চেষ্টা